বাড়ির কুকুরের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রেফার করব যে জায়গায় প্রোটিন পার্সেন্টেজ বেশি, যেখানে প্রোটিন বা ফ্যাট বেশি থাকছে সেই ধরনের মাংসের পোর্শনটাই কিন্তু ওদেরকে দেবার। বা অনেক ক্ষেত্রে একটা ট্যাবলেট যেটার কম্পোজিশন হচ্ছে আইভারমেকটিন, বিভিন্ন রকম গ্রুপে দেখা গেল তার ঘাটার ছবি দিল, সেই গ্রুপে যে কেউ লেখা শুরু করলো সেই ট্যাবলেট, আইভারমেকটিন ট্যাবলেটটার নাম, তার ডোজ, ডক্টর বডি ওয়েট কি, সেগুলো কিছু জানলাম না, শুধু একটা ওই আইভারমেকটিন ট্যাবলেট খাইয়ে দিলাম। সেটা কিন্তু আমরা হয়তো চিন্তা করছি যে আমরা বাজেটটাকে চিন্তা করে কুকুরটা যে অবলাটার কথা আমরা চিন্তা করলাম না, আমরা কিন্তু চিন্তা করলাম আমরা ওই ঘাটাকে সারাবো। অনেককে আমি দেখি যে কুকুরকে ধরুন এক বালতি ভাত, ডাল মাখা ভাত নিয়ে খেতে দিতে বেরোন। তো ওদের জন্য কি এই যে মাংস না খেয়ে ভাত খাওয়া, হ্যাঁ, এগুলো কি সত্যি ওদের জন্য হেলদি, নাকি হেলথের কোনো ক্ষতিও করে? অনেকে ভালো করতে গিয়ে খারাপও করে দেয়, সেটা একটু যদি বলেন। খুব সুন্দর বলেছেন। অ্যাকচুয়ালি ভাত ওদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন অ্যানিম্যালকে খেতে দিচ্ছি। ডগ হচ্ছে কার্নিভোরাস, ওরা হচ্ছে মাংসাশী, যেরকম মানুষ হচ্ছে অমনিভোরাস। মানুষ হচ্ছে মাংস এবং সবজি দুটোকেই খেয়ে হজম করতে পারে, মানে ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা ওইভাবেই তৈরি। কিন্তু কুকুরের, ডগের বা ক্যাটের ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে ওদের ডাইজেস্টিভ সিস্টেম ওইভাবে তৈরি যেটাতে প্রোটিন ওরা খুব ভালো ডাইজেস্ট করতে পারে। ওদের খাবারের কতটা ফুড ভ্যালু, সেটা ওদের ক্যালকুলেট হয় প্রোটিন কনসেন্ট্রেশনের উপরে। সেজন্য বিভিন্ন ডগ ফুডের দাম নির্ভর করে যে কতটা প্রোটিন আছে তার উপর নির্ভর করে। এবার আমরা কি করি, অনেক সময় কি হয়, ভাত আর মাংস, কিছুটা কার্বোহাইড্রেট দেওয়া যেতেই পারে, তবে আমরা ডাল বা যে কোনো সবজি আমরা খুব একটা প্রেফার করি না। আমাদের ক্লিনিক থেকে খুব একটা আমরা সাপোর্ট করি না যে খুব সবজি খাওয়ান। অনেকে যারা ভেজ, যারা দেখা যাচ্ছে বাড়িতে তাদের মাংস বা মাছ হয়ই না, সেক্ষেত্রে অনেক রকম ভেজ ডগ ফুড আছে যেটার ক্ষেত্রে সারা ওইভাবেই তৈরি করে, সেই ফুডগুলোকে আমরা প্রেফার করি। আবার অনেকে মানে ডগকে বাড়িতে রাখার জন্য তাকে মাংসাশী থেকে শাকাহারি করতে গিয়ে অনেক সময় ডগের ক্ষেত্রে খারাপই করে। তারা নিজেরা দেখা যাচ্ছে খাচ্ছে মাংস মাছ, তাহলে মাংস মাছের গন্ধটা পুরো বাড়ির মধ্যে থাকছে, আর কুকুরটাকে দেওয়ার সময় কিন্তু দিচ্ছি আমি ভেজ সবজি ভাত দিচ্ছি। সে হয়তো প্রথম দিকে খিদে খেয়ে নেবে, তারপর একটা টাইমের পরে কিন্তু সে খেতে চাইবে না, তার লিভার, কিডনি বিভিন্ন জায়গারই তার প্রবলেম হতে পারে। কিন্তু ধরুন পথ কুকুরদের ক্ষেত্রে তো এতটা বাজেট থাকে না, তো সেক্ষেত্রে বেস্ট কম্বিনেশন কি হতে পারে? আপনাকে মাংস ভাতটাই প্রেফার করতে হবে। মাংসর এখন বিভিন্ন পোর্শনের বিভিন্ন রকম দাম হয়। যদি একদম খুব কম বাজেট থাকে সেক্ষেত্রে মাংসের যে পোর্শনগুলোর দাম একটু কম, সেই পোর্শনগুলোকে প্রেফার করতে হবে। কিন্তু বাড়ির কুকুরের ক্ষেত্রে অবশ্যই আমরা প্রেফার করব যে জায়গায় প্রোটিন পার্সেন্টেজ বেশি, যেখানে প্রোটিন বা ফ্যাট বেশি থাকছে সেই ধরনের মাংসের পোর্শনটাই কিন্তু ওদেরকে দেবার। এবার দেখুন একটা চিকেনের ধরুন যে ক্লগুলো থাকে, হলুদ পাগুলো থাকে, সেগুলোর দাম অনেকটা কম থাকে, সেগুলো ক্যালসিয়াম রিচ থাকে, সেটাতে কিন্তু প্রোটিন খুব কম থাকে। আমাদের অনেক সময় ফ্র্যাকচার কেসে অনেক সময় আমরা দিই যে আমরা বোনসগুলোকে বয়েল করে দিন, তাহলে ওরা ক্যালসিয়ামটা বেশি পায়। বাট বাইরের কুকুরের যেহেতু বাজেটটা কম থাকে, আপনাকে মাংস ভাতটাই প্রেফার করতে হবে। অথবা যদি আরেকটু বাজেট থাকে, বিভিন্ন রকম ড্রাই ফুড এসে গেছে যেগুলো খুব একটা রিজনেবল রেটে আপনি খাওয়াতে পারবেন, সেই ফুডগুলো আপনি খাওয়াতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পথ কুকুরদের একটা ঘা হলো এবং সেই ঘাটা বাড়তে বাড়তে একদম পুরো এলাকা গন্ধ হয়ে গিয়ে তারপর সে আস্তে আস্তে মারা যাচ্ছে। তো এই ধরনের সময় প্রতিকারটা কি হতে পারে? দেখুন, আমি যেহেতু নিজে একজন ভেটেরিনারি সার্জন, আমি অবশ্যই আবারও প্রেফার করব যে কোনো একজন রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনের সাথে কনসাল্ট করুন। এখন কিন্তু করোনার পর থেকে আমাদের অনলাইন কনসালটেশনও চালু আছে। অনলাইন কনসালটেশন মানে ওর ভিডিও, ওর ডাক্তারবাবু হয়তো ওর ছবি চাইলো, ভিডিও চাইলো এবং কেমন খাওয়া দাওয়া করছে সেগুলো জানতে চাইলো, সেটা কিন্তু আমরা পৃথিবীর যে কোনো দেশের অনলাইন কনসালটেশনও কিন্তু আমাদের ক্লিনিক থেকে এখন হয়। এবং অনেক ক্লিনিক আছে বা অনেক ভেটেরিনারি সার্জনই আছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গে তো আছেই, যারা অনলাইন কনসাল্টেশন, এইসব ঘা কিন্তু অনেক ক্ষেত্রে অনলাইন কনসালটেশন করলেই কমে যায়। বাট আপনাকে সেই ডক্টরকে অনার করতে হবে, সেই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। কারণ একটা ধারণা মানুষের মধ্যে, একটা মিথ কাজ করে যে ভেটেরিনারিয়ানরা জন্মই নিয়েছে চ্যারিটি করার জন্য। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, ভেটেরিনারিয়ানের কাছে রিচ করতে হবে, তাকে অনার করলে নিশ্চয়ই আপনি এই কুকুরটা মানে ঠিক করার জন্য আপনি সবকিছু করতে পারবেন। বাট
সাময়িকভাবে সবার তো ওই বাজেটটা থাকে না, বাজেট না গ্রামের থাকলে কোনো মানুষ। আমি বললাম যে আপনাকে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে ভেটেরিনারি সার্জনদেরকে পোস্টিং করেছে, আপনি 2 থেকে 3 অনেকে বিটাডাইন বা ইত্যাদি দেয়। হ্যাঁ, বিটাডাইন শুনুন, একটা ফার্স্ট এইড আপনি করতেই পারেন। বিটাডাইন ফার্স্ট এইডটা আপনি যদি ঘা হয়ে থাকে বা সেখানে যদি পোকা হয়ে থাকে, ম্যাগট হয়ে থাকে, ম্যাগট মানে যে পোকাগুলো হাউস ফ্লাই হয় তারই একটা ডেভেলপমেন্টাল স্টেজ হচ্ছে ম্যাগট, সরু মুড়ির মতো পোকা। সেখানে আপনি কোনো একটা স্প্রে, যেগুলো ফ্লাই রিপেলেন্ট যেগুলো স্প্রেগুলো আছে, বিভিন্ন স্প্রে মার্কেটে আছে যেগুলো ফ্লাই রিপেলেন্ট, যেখানে ম্যাগটিসাইডাল, যেগুলো ওখানে স্প্রে করলে ম্যাগটগুলো মরে যাবে, সেইটা আপনি করতেই পারেন। কিন্তু ওরাল অ্যান্টিবায়োটিক কি দেবেন, বা অনেক ক্ষেত্রে একটা ট্যাবলেট যেটার কম্পোজিশন হচ্ছে আইভারমেকটিন, বিভিন্ন রকম গ্রুপে দেখা গেল তার ঘাটার ছবি দিল, সেই গ্রুপে যে কেউ লেখা শুরু করলো সেই ট্যাবলেট, আইভারমেকটিন ট্যাবলেটটার নাম, তার ডোজ, ডক্টর বডি ওয়েট কি, সেগুলো কিছু জানলাম না, শুধু একটা ওই আইভারমেকটিন ট্যাবলেট খাইয়ে দিলাম। সেটা কিন্তু আমরা হয়তো চিন্তা করছি যে আমরা বাজেটটাকে চিন্তা করে কুকুরটা যে অবলাটার কথা আমরা চিন্তা করলাম না, আমরা কিন্তু চিন্তা করলাম আমরা ওই ঘাটাকে সারাবো। কারণ আমাদের প্রত্যেকটা মেডিসিনের ডোজ কিন্তু বডি ওয়েটের উপর ক্যালকুলেট হয়। কারণ আমরা সারাদিনে একটা 1 কেজি ডগের সাথে সাথে একটা 90 কেজি ডগকেও দেখি, এবং প্রত্যেকটা মেডিসিন দেখা একই মেডিসিন, 10 কেজির ডগটাকে একরকম ডোজ, 90 কেজির ডগটাকে একরকম ডোজ। সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাকে একটা অন্য বিষয়ে আসি, সেটা হচ্ছে যে আপনি তো বললেন যে পোষ্যদের কি ধরনের রোগ হয়, এবং সেই পোষ্যদের যে রোগগুলো হতে পারে সেখান থেকে কোন কোন রোগগুলো আমাদের দেহে ছড়াতে পারে, যেমন র্যাবিস নিয়েও আপনি একটু আগে আলোচনা করলেন, সেগুলো সম্পর্কে যদি একটু আলোচনা করেন, এবং তার প্রিকশন হিসাবে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেটাও যদি একটু বুঝিয়ে বলেন। আপনাকে এই ব্যাপারটাকে বলে হচ্ছে জুনোটিক ডিজিজ, মানে যে ডিজিজগুলো আমি প্রথমে বললাম, যে ডিজিজগুলো মানুষ থেকে পোষ্যদের কাছে এবং পোষ্যদের কাছ থেকে মানুষের কাছে আসতে পারে। তার মধ্যে সব থেকে ফ্যাটাল হচ্ছে র্যাবিস, যেটার জন্য আমরা অ্যান্টিরেবিস ইঞ্জেকশন সবসময় প্রিভেন্টিভ হিসেবে দিতে বলি। তাছাড়া ওদের যে ওয়ার্মস হয়, কৃমি হয়, ওদের যে ডিওয়ার্মিংটাও ঠিক টাইমে করতে হবে। কারণ ওরা সারাদিনে যে আপনার বাড়ির মধ্যে ঘুরছে, ওদের রেকটাম থেকে, ওদের অ্যানাস থেকে কিন্তু কৃমিটা অনেক সময় মেঝেতে পড়ে যাচ্ছে। আমাদের বাড়ির বাচ্চারা যদি সেখানে খেলছে, সেই মানুষের বাচ্চা যাতে কিন্তু সেই ওয়ার্মস দ্বারা এফেক্টেড হয়ে যেতে পারে। সেজন্য ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এছাড়া ডগ ছাড়া ক্যাটের ক্ষেত্রে অনেক সময় ওদের ডাস্ট অ্যালার্জি হয়, অনেক সময় কাটের লোম থেকে অনেকের অ্যালার্জি হতে পারে। সেই অ্যালার্জির টেস্ট না করে বলা যেতে পারে না। সেটা যদি কোনোভাবে তার দেখা যাচ্ছে স্নিজিং বা অ্যালার্জি হচ্ছে কোনো মানুষের, সেক্ষেত্রে মানুষের ডাক্তারবাবুদের কাছে গেলে তারা প্রপার গাইড করতে পারবে। অ্যালার্জি টেস্ট করলেই ধরা পড়বে যে ডগ বা ক্যাট থেকে কোনোভাবে অ্যালার্জি তারাভাবে এফেক্টেড হচ্ছে নাকি। কুকুর এবং বিড়ালের থেকে সরে আমরা আরেকটা ইন্টারেস্টিং সাবজেক্টে আসি, সেটা হচ্ছে পাখি। এখন দেখা যায় যে বহু পাখির সংখ্যা কমে গেছে। এই পরিবেশ পরিবর্তনের জন্য কোন কোন ধরনের পাখি বিপর্যস্ত? পাখি তো আমরা ছোটবেলায় যে পাখিগুলো দেখতে পেতাম খুব সচরাচর, চড়ুই পাখি, দারকাক, ইভেন কাকও এখন খুব কম দেখা যায়। এই ব্যাপারগুলো থেকে আমাদেরকে বুঝতে হবে যে কেন এগুলো কমে যাচ্ছে, এবং তারপরেও কিন্তু আমরা সচেতন হই না। আমরা যখন নিউ ইয়ার হোক বা অন্য কোনো সেলিব্রেশন হোক, আমরা ফানুস উড়াই, সেই ফানুসগুলো গাছে গিয়ে আটকায়। বহু পাখি এই নিউ ইয়ারেও আমাদের 1 জানুয়ারি প্রায় 9খানা পাখি আমার ক্লিনিকে, মানে যখন এসছিল ব্রড ডেড অবস্থায় এসছিল, আমরা বাঁচাতে পারলাম না, কিন্তু তারা পুড়ে গেছে। তারা দেখা গেল নেস্টের মধ্যে ছিল, ফানুসটা গিয়ে সেখানে পড়েছে, তারা ঝলসে গেছে। তারা তো আর ওখান থেকে বেরিয়ে আসতে পারলো না। দেখা গেল যে বাচ্চাটা তাকে পালছিল, বাচ্চাটাও ওই বাসার মধ্যে মারা যাবে। এই জায়গা থেকে বুঝতে হবে। তাছাড়া বিভিন্ন রকম ওয়েবস যাচ্ছে, টাওয়ার, মোবাইল টাওয়ার, সেগুলো এফেক্ট করছে আমাদের। বহু পুরনো যে পাখিগুলো আমরা ছোটবেলা দেখে বড় হয়েছি, দারকাক দেখলে কি দারুণ লাগতো, কি সুন্দর বড় চকচকে একটা দারকাক, সেটা আমি তো লাস্ট কবে দেখেছি আমার মনে নেই। অনেক সময় পাহাড়ে গেলে দেখতে পাই, কিন্তু আমার এই সমতলে কিন্তু আমি আর দারকাক দেখতে পাই না। একদমই তাই। পাখিদের আমরা অনেক সময় পায়রা এলে চাল খাওয়াই, গম খাওয়াই, তো ওদের তো আলাদা করে ওরম ভাবে ইনজেকশন বা এগুলো করা সম্ভব না। তো এদের কি কিছু আলাদা ওষুধ বা ইত্যাদি দেওয়া যায় যেগুলোতে এরা সুস্থ থাকতে পারে? পায়রাকে যদি আপনি মোটামুটি রেগুলার আপনি যে কোনো একটা ফিক্সড টাইমে যদি আপনি খাওয়াতে থাকেন, দেখবেন আপনার ছাদে পার্টিকুলার আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, সেই পায়রাগুলোই আসবে দেখবেন আপনার ছাদে, এবং আস্তে আস্তে উত্তর বাড়বে। আপনি জলের মধ্যে একটু, আমি
আগেও বলেছি, আবারও বলবো যে আপনাকে সেই ভেটেরিনারি সার্জনের সাথে কনসাল্ট করতে পারবেন। বিভিন্ন রকম ভিটামিন আছে, ওদের খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই জলটা প্রোভাইড করবেন। আমি যেটা বারবার বলি, সবসময় সবাইকে বলি যে আমরা সবাই খাবার দিই, কুকুর বিড়াল পাখিদের খাবার দিই, জলটা কিন্তু ওরা অনেক সময় পেতে পারে না, কারণ আমাদের পুকুরও কিন্তু কমে যাচ্ছে বিভিন্ন কারণে, পুকুরের জল ওরা পাচ্ছে না। প্রত্যেকে বাড়ির বাইরে যদি একটা পরিষ্কার পাত্রের মধ্যে একটু জল রাখার ব্যবস্থা করি এবং প্রতিদিন যখন বাড়ির চারদিকটা ধুই তখন যদি জলটাকে একবার করে চেঞ্জ করে দিই, কত গরু, কত পাখি, কত জীবজন্তু এসে খাবে, আপনার রিয়েলি আপনি মনে হবে বাহ দারুণ ব্যাপার। তো পাখিদের জলের সঙ্গে ওষুধ দিতে হয়, যে কোনো পাখির জলের সঙ্গে। পাখিকে এরকম ধরে ওষুধ খাওয়ানো তো বড় পাখি ছাড়া অসুবিধা। পিজিয়নের ক্ষেত্রে আপনি ওই ওষুধগুলো ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে আপনি ওর খাবারের জলে যদি দেন, মাসে 2 মাসে একবার করে কৃমির ওষুধ হয়তো বললো খাবারের সাথে মাখিয়ে বা জলের মধ্যে দিতে, তারা যে জল যেটুকু খেলো তাতে যেটুকু ওদের ডিওয়ার্ম হলো তাতেই ওদের কাজ হবে।